হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি মীরা ম্যাম। আমি আজ তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বিষয়বস্তু। এর আগের দিন ক্লাসে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে সেই রচনাকাল যে রয়েছে তার রচনাকাল সম্পর্কে আলোচনা করেছি। আজকে বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে সেটা বলছি। মেজর কোর্সের জন্য রয়েছে 1199 আর মাইনর কোর্সের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ 100% কমন সাজেশন। এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। মানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বিষয়গুলি কি ছিল, কি বিষয় নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখা হয়েছিল। দেখো বলছে কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের লৈকিক প্রেমলীলার কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি রাধা কৃষ্ণ যে রয়েছে তাদের যে লৈকিক প্রেমলীলা, সেই প্রেমলীলার কথা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে বর্ণনা করা হয়েছে। যেখানে আমরা দেখব কংসের অত্যাচারে জর্জরিত পৃথিবীর ভার হরণের জন্য প্রজাপতি ব্রহ্মার আদেশে বিষ্ণু কি করেন, তিনি মর্তে কৃষ্ণ, স্পেলিংটা একটু ঠিক করে নেবে, কৃষ্ণ রূপে জন্ম নেন এবং লক্ষ্মী সাগর গোপের কন্যা রাধা রূপে জন্ম নেন। যাকে আমরা লক্ষ্মী বলে থাকি, সেই লক্ষ্মী সাগর গোপের কন্যা তিনি কিন্তু রাধা রূপে জন্মগ্রহণ করেন। আর বিষ্ণু যে রয়েছে সে কিন্তু কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন মর্তে। এবং তারপর কি হয়, রাধা যেহেতু নপুংসক আইন ঘোষের বিবাহিতা পত্নী, সেই কারণে অপ্রাপ্ত বয়স্কা বলে বড়াই বুড়ির তত্ত্বাবধানে কিন্তু তিনি থাকেন। তো তার আইন ঘোষ যে রয়েছে তার সঙ্গে বিবাহ হয় এবং বড়াই বুড়ি যে রয়েছে তার তত্ত্বাবধানে তিনি থাকেন। তারপর বলেছে রাধাকৃষ্ণ একদা বড়াই বুড়ির মুখে রাধার রূপ সৌন্দর্যের কথা শুনে বিমোহিত হন এবং রাধার জন্য আগ্রহ প্রকাশ করে। এইভাবে আমরা দেখব কাহিনী এগোতে থাকে, মানে তাদের যে প্রেমলীলা কাহিনী রয়েছে সেই কাহিনী কিন্তু এগোতে থাকে এবং রাধার সঙ্গে মিলন, এবং অবশেষে রাধাকে রেখে কৃষ্ণ কংস দমনের জন্য মথুরায় গমন করেন। মানে এইভাবে তাদের কিন্তু আর কি দেখা হয়, সাক্ষাৎ হয়, এইভাবে তাদের মিল হয়। এবং তারপরে শেষমেশ কি হয়, শেষমেশ কিন্তু সে কৃষ্ণ যে রয়েছে তিনি কিন্তু রাধাকে ছেড়ে তিনি মথুরায় গমন করেন। কেন? কংসকে বধ করার জন্য, যে কারণে তার জন্ম হয়েছে, আসল উদ্দেশ্য। তারপর বলছে রাধার এই সময় যে একাকিত্ব, রাধার বিরহে বড় হয়ে ফুটে উঠেছে, এইটুকু কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রয়েছে। তো আমরা দেখবো এই যে এতটুকুন যে সম্পর্কে, মানে এই কাহিনীগুলো যে বললাম, এইটুকুন কাহিনী কিন্তু আমরা এর মধ্যে পাবো। যেখানে আমরা দেখবো রাধার যে বিরহ, যে সময় কৃষ্ণ আর কি রাধাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই সময় রাধার যে একাকিনী বিরহ, সেই বিরহকে কিন্তু বড় করে ফুটিয়ে তোলা হয়েছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে। ঠিক আছে, তো এতটুকুন কাহিনীরই কিন্তু বর্ণনা আমরা শুধুমাত্র পাবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এখানে বলছে যে বিষয়বস্তুকে বর্ণনা করার জন্য কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে বুঝবে। সেটা হচ্ছে আমরা দেখবো কাহিনীর বিষয়গুলো তো বলে দিলাম, এবং এই কাহিনীগুলো যে রয়েছে এই কাহিনীগুলোকে কিন্তু মোট একত্রিত করে 13টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। যেখানে 13টা খণ্ডের নামও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বলছে কি, এর মধ্যে রয়েছে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, তার সঙ্গে দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড ও কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হাড় খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, তার সঙ্গে রাধা বিরহ। আর এদের মধ্যে কোনো কোনো সমালোচক রাধা বিরহকে শ্রেষ্ঠ বলে মনে করেছে। এইটুকুন আগেই কথাটা বললাম, এতগুলো যে খণ্ড রয়েছে, বংশী খণ্ড, নৌকা খণ্ড, তারপরে ছত্রখণ্ড, এই সব খণ্ডের মধ্যে রাধা বিরহ যে খণ্ড রয়েছে সেটাকে কিন্তু অনেক আর কি পণ্ডিতেরা বা অনেক সমালোচকরা সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করেছে। আবার আমরা দেখবো কেউ কেউ কিন্তু এর প্রক্ষিপ্তও বলেছেন, মানে কেউ কেউ এর বিপক্ষেও বলেছেন। তাই বলছে কাহিনী নির্মাণের কুশলতায়, তার সঙ্গে ভাষা রীতি ও অলঙ্কারের উজ্জ্বলতার কারুকর্মে এবং সর্বোপরি জীবন রস ও রসিকতায় বড়ু চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের এক নতুন অনুপম সৃষ্টির নিদর্শন। তো সবশেষে আমরা বলতে পারি এই যে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা কিন্তু বাংলা সাহিত্যের এক অনুপম সৃষ্টির নিদর্শন বলা হয়েছে।
ঠিক আছে? তো এই ছিল আজকে শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।